বাংলাদেশের মানচিত্র বিভিন্ন পরিসংখ্যানে বিভিন্ন ধরনের তথ্য আছে। কারো মধ্যে 230 টাকা, কারো মধ্যে 300 টাকা, কারো মধ্যে 700 টাকা, কারো মধ্যে 1000 টাকা বা মোর দেন অনেক বেশি। তো এটা নিয়ে স্পেসিফিক প্রশ্ন কখনো আসে নাই। এক জায়গা থেকেও প্রশ্ন আসছে নদীর সংখ্যা নিয়ে, সেখানে যাব। বাংলাদেশের নদীর মধ্যে বৃহত্তম, গভীরতম নাব্য নদী বললে মানে স্রোত এবং গভীরতা সবকিছু মিলে নাব্যতা হয়। নাব্য নদী, স্রোত প্রবাহ বেশি, এ ধরনের যাবতীয় বেশি বেশি যা কিছু বুঝাবে সব কিছুর ক্ষেত্রে উত্তর একটাই, সেটা হচ্ছে মেঘনা। আবার দীর্ঘতম নদী পদ্মা। আপনারা অনেকেই কনফিউজড হয়ে যাবেন, স্যার পদ্মা দিব না মেঘনা দিব। কোনো চাপ নিয়েন না, দীর্ঘতমতে দ আছে, পদ্মাতেও দ আছে। দীর্ঘতম হচ্ছে কি পদ্মা, দ দিয়ে দ, বাস হয়ে গেল। একটা নদীতে অনেক বেশি চর, ওর বহুল নদী, এটা হচ্ছে কি যমুনা, অনেক বেশি চর। এরপরে একটা নদীর পানি অনেক বেশি জোরে যায়, এটা পাহাড় থেকে ধেয়ে ধেয়ে আসে, তার নাম হচ্ছে কর্ণফুলী, এটা হচ্ছে খরস্রোতা। এরপরে বাংলাদেশে একটা নদী সবচেয়ে ছোট, গাঙ্গিনা। খরস্রোতা, কর্ণফুলী, ক্ষুদ্রতম গাঙ্গিনা, ময়মনসিংহ, চরবহুল যমুনা, দীর্ঘতম পদ্মা, বৃহত্তম গভীরতম নাব্য এবং স্রোত প্রবাহ বেশি নদীর নাম হচ্ছে কি মেঘনা। আমরা গতকালকে জেনেছিলাম বাংলাদেশের প্রতিবেশী দেশ কয়টা। বাংলাদেশের প্রতিবেশী দেশ 2টা। এই 2টা দেশের থেকে বাংলাদেশে কিছু নদী এসেছে, আবার কয়েকটা নদী বাংলাদেশ থেকে বেরও হয়েছে। এই যে বাংলাদেশে আসা এবং বের হয়ে যাওয়া, একটা দেশের বর্ডার ক্রস করে আরেকটা দেশে যাবে, এই নদীগুলোকে বলা হয় ট্রান্স বর্ডার নদী, আন্তঃসীমান্ত নদী, যৌথ নদী, অভিন্ন নদী। তাহলে বাংলাদেশে আন্তঃসীমান্ত, যৌথ, অভিন্ন নদী বলতে যা বুঝবো সবগুলো নাম ভিন্ন কিন্তু ক্যাটাগরি একই। জয়েন্ট রিভার কমিশন, এটা গড়ে উঠছে 1972 সালে। আবার বাংলাপিডিয়ারও একটা পরিসংখ্যান নিয়ে আমাদের জেনে যেতে হয় পরীক্ষায়। একটা হচ্ছে বাংলাপিডিয়া, একটা হচ্ছে কি জেআরসি। বাংলাপিডিয়া প্রকাশ করে হচ্ছে এশিয়াটিক সোসাইটি, এটা বাংলাদেশের সরকারি জার্নাল। উইকিপিডিয়ার মতো বাংলাপিডিয়া, বাট এটা সরকার করে, এটাকে প্যাট্রোনাইজ করে হচ্ছে এশিয়াটিক সোসাইটি। এরপর আসেন জেআরসি মতে বাংলাদেশের অভিন্ন নদী আছে 57টা, আর বাংলাপিডিয়া মতে আছে 58টা। তো এদের 57টা নদী 2টা দেশ থেকে আসবে, ভারত থেকে আসবে। ভারত থেকে আসছে হচ্ছে এদের মতে 54টা, বাংলাপিডিয়া মতে 55টা। আর মিয়ানমার থেকে যে নদীগুলো আসছে এগুলো নিয়ে কারো কোনো কনফিউশন নেই, সবাই সেম বলে 3টা। এই 3টা নদী কি কি? আমরা একটা শব্দ জানি মাল সামানা, সেখান থেকে সামানা শব্দটা কোড করব সামানা। সামানা মানে কি সাঙ্গু মাতামুহুরি নাফ। তাহলে মিয়ানমার থেকে যে 3টা নদী বাংলাদেশে এলো সেগুলোর নাম হচ্ছে সামানা, মানে সাঙ্গু মাতামুহুরি নাফ। আর 54টা আপনারা আমাকে বলতে পারেন স্যার 54টা বলে দেন, আমি বলবো আমি জানি না, 3টা বাদ দিলে বাকি যে নামই পাবো সেই নামই ইন্ডিয়া থেকে আসছে। ব্যাপারটা বেশ ইজি। তা এবার আমরা পাহাড় পর্বত এঁকে নদীগুলোর জন্ম দিব, নদীগুলোকে ভাঙাবো, বাংলাদেশে ঢুকাবো, আবার মিলন করাবো। এরপরে আবার সমুদ্রের দিকে ধাবিত হবে নদীগুলো। মাঝখানে কেউ এসে নদীর বুকে পড়বে, হবে উপনদী। কেউ নদীকে ছেড়ে চলে যাবে, হবে শাখা নদী। ঠিক আছে, এই বিষয়গুলো জানবো। নদীর কতগুলো শব্দ আছে, যেমন নদীর মোহনা কোনটা, এরপরে দোয়াব অঞ্চল কি, নদী শিকস্তি কি, নদী পয়স্তি কি, এগুলো আপনারা মোটামুটি পারেন। নদী পয়স্তির একটু বলে রাখি। নদী পয়স্তি হচ্ছে নদী ভাঙন হওয়ার পরে একদিকে তো বিলীন হয়ে যায়, একদিকে নদীর চর জেগে ওঠে। তো জেগে ওঠা চরে গিয়ে পরবর্তীতে মানুষ বসবাস করলে বসবাসকারী মানুষদেরকে বলা হয় নদী পয়স্তি, শীতের মধ্যে আছে। তাহলে পয়স্তি হচ্ছে যারা পরে বসবাস করবে। আর শিকস্তি মানে হচ্ছে সর্বশান্ত হয়ে যাওয়া, অর্থাৎ নদী ভাঙনের ফলে ঘরবাড়ি বিলীন হয়ে যাবে যাদের, ওদেরকে বলা হয় শিকস্তি। তাহলে শিকস্তি সর্বশান্ত, স সাউন্ড মিলে গেল। পয়স্তি পরে গিয়ে বসবাস করবে, প প মিলে গেল। আন্তঃসীমান্ত নদীর যেই টার্মটা সেটা আমরা শুরু করে দিই। ভারতের একটা রাজ্য আছে আসামের, এইখানে নাগামণিপুরের একটা জায়গা, এই জায়গার একটা পাহাড় আছে লুসাই পাহাড়। তাহলে আসামের নাগামণিপুরের লুসাই পাহাড় থেকে একটা নদী বের হলো। নদীটা বাংলাদেশে ঢুকার একটু আগেই 2টা অংশে বিভক্ত হয়ে গেল। তাহলে আসামের লুসাই পাহাড় থেকে যে নদীটা বের হলো, এই নদীটার নাম হচ্ছে বরাক নদী। কি নদী? বরাক নদী। এই বরাক নদী বের হওয়ার পরে বাংলাদেশে ঢুকার একটু আগে আসামেরই একটা জায়গা, এই জায়গার নাম হচ্ছে বদরপুর। বদরপুর নামক জায়গায় এসে 2টা অংশে বিভক্ত হয়ে গেল। একটা হয়ে গেল সুরমা, একটা হয়ে গেল কুশিয়ারা। উপরে যে নদীটা এটার নাম হয়ে গেল সুরমা, আবার নিচে যে নদীটা তার নাম হয়ে গেল কুশিয়ারা। তাহলে সুরমা এবং কি কুশিয়ারা নদী আমরা পেয়ে গেলাম। উপরেরটা সুরমা এবং কুশিয়ারা। সুরমা এবং কুশিয়ারা বাংলাদেশে ঢুকার আগে ভাঙে যায়। ভাঙার আগে নাম ছিল হচ্ছে কি বরাক নদী। তাহলে সুরমা, কুশিয়ারা এবং কি বরাক,
এই দুটো নদী বাংলাদেশে ঢুকে একদম কাছাকাছি জায়গা দিয়ে, এই কাছাকাছি জায়গাটা হচ্ছে অমলসি দে সিলেট, অমলসি দে সিলেট। তাহলে আমরা এটা ক্লিয়ার করি, সুরমা কুশিয়ারা নদী বাংলাদেশে প্রবেশ করে কোন জায়গা দিয়ে? অমলসি দে সিলেট। তাহলে আমরা বরাক নদী বা সুরমা কুশিয়ারা নদীর উৎপত্তিস্থল পাচ্ছি নাগামণিপুর বা আসামের লুসাই পাহাড়। সেখান থেকে সুরমা কুশিয়ারা নদী ভেঙে গেল, ভেঙে বাংলাদেশে প্রবেশ করলো অমলসি দে সিলেট দিয়ে। এবার এই নদীটিকে আমরা চালাইতে থাকি। এই সুরমা কুশিয়ারা সিলেট সুনামগঞ্জ হয়ে হবিগঞ্জে এলো, এদিক দিয়ে কুশিয়ারা মৌলভীবাজার হয়ে হবিগঞ্জ হয়ে এই হবিগঞ্জে এলো। এলে কাকে পেয়ে গেল? এটা সুরমা, এটা কুশিয়ারা। তাহলে সুরমা কুশিয়ারা নদী এক জায়গায় মিলে গেল। এখন মিলিত হওয়ার জায়গাটা আমাদেরকে জানতে হবে। আজমিরিগঞ্জ হবিগঞ্জ, আজমিরিগঞ্জ হবিগঞ্জে মিলে নাম কি হলো? ওই যে ভালোবাসার মতো করে লিখবেন কু যোগ সু, সুরমা এবং কুশিয়ারা মিলে নাম হয়ে গেল কালনী নদী। কি নদী? কালনী নদী। তাহলে হবিগঞ্জের আজমিরিগঞ্জে সুরমা এবং কুশিয়ারা নদী মিলে নাম হয়ে গেল কালনী নদী। তাহলে কালনী নদীর গতিপথ শুরু হলো আজমিরিগঞ্জের হবিগঞ্জ থেকে। এটাকে আমরা একটু এনে থামাই রাখবো কিশোরগঞ্জের ভৈরবে। এই এখন পর্যন্ত এই জায়গাটার নাম কিশোরগঞ্জের ভৈরব। এখানে কি হবে সেটা জানবো। চলেন আমরা এখানে চলে যাই। এদিক দিয়ে একটা জায়গা আছে তিব্বত, ওই যে ঘুরে আসবে চীনের দিকে, তিব্বতটা একটু দূরেই। এখানে একটা পাহাড় আছে, ওই যে নেপাল, তিব্বত নেপালের একটা কৈলাস শৃঙ্গ আছে, কৈলাস। তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ, এই হ্রদ থেকে একটা নদী বাংলাদেশে ঢুকবে। এই নদীটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। তাহলে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কোথায়? তিব্বতের মানস সরোবর হ্রদ, কৈলাস শৃঙ্গটা ধরতে পারেন। তাহলে তিব্বতের মানস সরোবরের হ্রদ থেকে ব্রহ্মপুত্র নদী উৎপত্তি লাভ করে কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এভাবে ছুটে চললো, ছুটতে ছুটতে চলছে গাড়ি যাত্রাবাড়ি। এদিক দিয়ে জামালপুরের উপর দিয়ে ময়মনসিংহ পার হয়ে চলে এলো কার কাছে? চলে এলো ভৈরব বাজারে, কালনির কাছে। তো এই জায়গাটার নাম হচ্ছে কি? এই জায়গাটার নাম হলো ভৈরব বাজার। কি বাজার? ভৈরব বাজার। ভৈরব বাজার কোথায়? কিশোরগঞ্জে, আমরা এটা জানি। তো ভৈরব বাজারে এসে কে কে মিলিত হলো? ভৈরব বাজারে এসে আগে থেকে আছে কালনি। কে আছে? কালনি প্লাস এখন কোন নদীটা এসছে? ব্রহ্মপুত্র। তো কালনি আর ব্রহ্মপুত্র মিলে বিশাল একটা গতিধারা হয়ে গেল। এই গতিধারার নাম হয়ে গেল মেঘনা। কি নাম? মেঘনা। এভাবেই চলছে, কিন্তু এখানে ঝামেলা বাধাই দেয়। ঝামেলাটা হচ্ছে এই কোণা দিয়ে জামালপুর আছে, জামালপুরের একটা জায়গার নাম হচ্ছে দেওয়ানগঞ্জ। কি নাম? দেওয়ানগঞ্জ। এই জামালপুরের দেওয়ানগঞ্জে 1727 সালে একটা প্রলয়ঙ্করী ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের ফলে নদীর গতিপথ পাল্টে যায়। কিভাবে পাল্টে? নদীর নিচে ফাটল ধরে, ফাটল ধরার পরে মাটি একদিকে সরে যায়, সরে যাওয়ার পরে পুরান নদীপথে পানি ব্লকড হয়ে যায়। পানি ব্লকড হয়ে যাওয়ার পরে এদিকে পানি আর যেতে পারে না, যায় কিন্তু কমে যায়। আর কমে যাওয়ার পরে এই দিকে একটা খাল ছিল, ছোট্ট খাল, ওই খালটার নাম হচ্ছে জোনাই খাল। কি খাল? জোনাই। এই জোনাই খালের উপর দিয়ে পরবর্তীতে এই নদীর গতি প্রবাহটা বড় হয়ে চলা শুরু করে। পরবর্তীতে জোনাই খাল আস্তে আস্তে ফুলতে ফুলতে বড় হতে হতে হয়ে যায় যমুনা। তাহলে যমুনা নদীকে কাইন্ড অফ বলা যায় ব্রহ্মপুত্রের শাখা নদী, ভেঙে বের হয়েছে। ঠিক আছে, তাহলে যমুনা নদীর উৎপত্তিস্থলের নাম কি? জোনাই, সেটাও পেলাম। আবার যদি বলি যমুনা নদীর উৎপত্তিস্থল কোথায়, তাহলে হবে তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর। এখান থেকে দুটো নদী এলো, একটা ব্রহ্মপুত্র, একটা কি? যমুনা। তো যমুনার নতুন গতিপথে পানি নিয়ে চলে এলো, কিন্তু এখানে পানি কি আগের মতো আছে? নাই, কমে গেছে। তো কমে যাওয়ার পরে এই নদীটাকে বলা হয় পুরাতন ব্রহ্মপুত্র। কি বলা হয়? পুরাতন ব্রহ্মপুত্র। মেঘনা নদীরও দুইটা বিষয় আছে। মেঘনা নদী যে পদ্মা নদী পর্যন্ত, এটার এই দিকে এক ধরনের নাম, উপরের দিকে এক ধরনের নাম। ঠিক আছে, একটা আপার একটা কি ডাউন, এভাবে ধরা হয়। বুঝতে পারতেছেন তো নাকি? আমি তো খুব কনফিডেন্ট যে আপনারা এটা বুঝতেছেন, এই জন্য আমি কিছু জিজ্ঞাসা করতেছি না। দেখি কি অবস্থা আপনাদের। যদি বলি মেঘনার উৎপত্তি স্থলের নাম কি, একটু বলেন দেখি। মেঘনার উৎপত্তি স্থলের নাম কি একটু বলেন, তাইলে আমি বুঝবো যে আপনারা আমার সাথে আছেন। নেপালের গঙ্গোত্রী হিমবাহ আছে। এই গঙ্গোত্রী হিমবাহ থেকে একটা নদী বাংলাদেশে ঢুকবে। উৎপত্তিস্থল থেকে এই নদীটার নাম হচ্ছে গঙ্গা। কি নাম? গঙ্গা। এই গঙ্গা নদী বাংলাদেশে ঢুকার আগে আগে দুইটা অংশে বিভক্ত হয়ে গেল। একটা নাম হয়ে গেল পদ্মা, আর একটা নাম হয়ে গেল ভাগীরথী বলা চলে, কিন্তু এটাকে হুগলি নামেও অনেকেই জানে। তাহলে আমরা হুগলি নদী ধরবো, এটা ভাগীরথী না, হুগলি নদী। হুগলি হয়ে এসে চলে গেল পশ্চিমবঙ্গের কলকাতা বন্দরের দিকে। আর পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করলো চাঁপাইনবাবগঞ্জ দিয়ে। প্রথমে ঢুকে
চাঁপানবাবগঞ্জ দিয়ে, তারপরে চাঁপানবাবগঞ্জ দিয়ে বের হয়ে এরপরে ঢুকে রাজশাহী দিয়ে, তারপর সর্বশেষ কুষ্টিয়া দিয়ে ঢুকে। এটার রিজন হচ্ছে এই জায়গাটা কিন্তু এরকম, এই জন্য ঢুকবে, নদীর গতিপথ এরকম থাকলে ঢুকছে বেরোছে ঢুকছে, এই টার্মটার কারণে আমরা তিনটা ধরতে পারি। প্রথমে ঢুকে সিএনজি দিয়ে বা চাঁপানবাবগঞ্জ দিয়ে, এটা মাথায় রাখবেন, জাস্ট সুন্দর কৌশল। পদ্মা প্রবেশ করে সিএনজি করে হয়ে গেল, সিএনজি মানে চাঁপানবাবগঞ্জ। এই চাঁপানবাবগঞ্জ দিয়ে চলতে চলতে সে দূরে এসে মিশে যায় যমুনার সাথে, অর্থাৎ যমুনা অপেক্ষা ছিল পদ্মার, পদ্মাকে পেল, পদ্মাকে পেয়ে যমুনা পদ্মার বুকে মিশে গেল। তাহলে যমুনা পদ্মার কেমিস্ট্রি এখান থেকে শুরু হচ্ছে। কেমিস্ট্রি শুরু হবে হচ্ছে গোয়ালন্দ নামক একটা জায়গায়। এই গোয়ালন্দ জায়গাটা হচ্ছে রাজবাড়িতে। তাহলে আমরা এখানে লিখতে পারি ভালোবাসার মতো করে পদ্মা প্লাস যমুনা, তো পদ্মা যমুনা মিলে নাম হয়ে গেছে পদ্মা। তাহলে পদ্মা যমুনা মিলে নাম হয়েছে পদ্মা, এই ধরনের একটা প্রশ্ন আসে। তাহলে আমরা ধরতেই পারি যমুনা নদীর গতিপথ জামালপুর থেকে গোয়ালন্দ পর্যন্ত, দেওয়ানগঞ্জ থেকে গোয়ালন্দ পর্যন্ত, জামালপুর থেকে রাজবাড়ি পর্যন্ত। এই নদীটাকে বলা হয় সবচেয়ে চরবহুল নদী। এখানে অনেকগুলা যে স্রোত ব্লকড হয়ে অনেকগুলা চরের জন্ম হয়েছে। এরপরে ভৈরব বাজারে পুরাতন ব্রহ্মপুত্র এবং কালনী মিলে বিশাল একটা স্রোতধারা তৈরি হয়ে গেল। এই স্রোতধারাটা নাম হচ্ছে মেঘনা নদী। কি নদী? মেঘনা। এবার দেখেন এই গোয়ালন্দ থেকে পদ্মা যমুনাকে খেয়ে দিয়ে পদ্মা নাম ধারণ করে ছুটে চলে এসে গেল চাঁদপুরে। কোথায় এলো? চাঁদপুরে। তো এখানে চাঁদপুরে দেখেন আমরা উপর থেকে পাচ্ছি মেঘনা, এদিক থেকে পাচ্ছি পদ্মা, এদিক দিয়ে একটা ছোট বলি মাঝারি সাইজের নদীর নাম হচ্ছে ডাকাতিয়া। কি নদী? ডাকাতিয়া। এই তিনটা নদীর মিলিত একটা মোহনা হচ্ছে চাঁদপুরে। পদ্মা এবং মেঘনা নদী কোথায় মিলিত হয়েছে? চাঁদপুরে। এটাই বেশিরভাগ প্রশ্ন আসে, কিন্তু আমরা এটাকে আর একটু বেশি করে জানার চেষ্টা করব। পদ্মা মেঘনা ডাকাতিয়া নদীর মিলিত স্রোতধারা কোথায়? সেটা হচ্ছে চাঁদপুর। পদ্মা মেঘনা মিলে নাম হয়ে গেল মেঘনা। পরবর্তীতে এই নদীটা মেঘনা নাম ধারণ করে সমুদ্রে সরাসরি পতিত হয়। তাহলে এখন পর্যন্ত যতগুলো বড় বড় নদীর কথা বললাম, সবগুলো নদীর সাথে সমুদ্রের সংযোগ সরাসরি নেই, একটা নদীর সাথেই আছে, সেটা হচ্ছে মেঘনা। তাহলে মেঘনাই একমাত্র নদী যার সাথে সরাসরি সম্পর্ক পাচ্ছি আমরা সমুদ্রের এখন পর্যন্ত। আরেকটা আছে দেখাবো। এখানে পদ্মা যমুনা মিলে পদ্মা, সেটা গোয়ালন্দ রাজবাড়িতে, আর এখানে পদ্মা মেঘনা মিলে মেঘনা চাঁদপুরে। দুইটা নিয়ে আমরা কিছুটা কনফিউজ হয়ে যাই, চাপের কিচ্ছু নেই। আমরা পদ্মা যমুনা পদ্মা মেঘনারও যদি খেয়াল করি, তাহলে পদ্মা এবং মেঘনা মিলে যে নদীর নাম হবে সেটা হচ্ছে মেঘনা। কোথায় মিলিত হয়েছে? চাঁদপুরে। আমরা একটা নায়িকার নাম মাথায় রাখবো, সেটা হচ্ছে বাংলা সিনেমার নায়িকা চম্পা। চম্পা হচ্ছে চাঁদপুর, মতে মেঘনা, পথে পদ্মা। তাহলে চম্পা দিয়ে মনে রাখবো চাঁদপুরে মেঘনা পদ্মা মিলিত হয়েছে, মেঘনা পদ্মা মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে চলে গেছে সমুদ্রে। তাহলে আমরা মোটামুটি বড় বড় যতগুলো নদী আছে প্রায় পড়ে ফেললাম। এখন চলে যাব এদিক দিয়ে মিজোরাম রাজ্যে। মিজোরাম রাজ্যেও একটা পাহাড় আছে, নাম হচ্ছে লুসাই পাহাড়। কি পাহাড়? লুসাই পাহাড়। এটা চিটাগনিয়ানরা বেশ ভালো বোঝার কথা। চিটং এখন অনেকগুলো রেস্টুরেন্টের দাম কিন্তু এই লুসাই নামেই রাখে, ঠিক আছে। এই লুসাই পাহাড় থেকে একটা নদী বের হলো, খরস্রোতা নদী, নাম হচ্ছে কর্ণফুলী। সে এদিক দিয়ে ঢুকলো রাঙামাটি দিয়ে ঢুকে সে সমুদ্র সরাসরি পতিত হয়ে গেল। এই নদীর নাম হচ্ছে কর্ণফুলী। তাহলে কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল হচ্ছে মিজোরামের লুসাই পাহাড়। লুসাই পাহাড় আসামেও আছে, মিজোরামেও আছে। এই লুসাই পাহাড় থেকে কর্ণফুলী নদী বাংলাদেশে ঢুকলো রাঙামাটি জেলা দিয়ে। পরে এখানে যতগুলো নদীতে পাইছে সবগুলো খায়া দিয়ে আসে সমুদ্রে চলে গেছে প্রবল বেগে। পাহাড় থেকে ধেয়ে ধেয়ে আসে বলে এই নদীর স্রোতটা অনেক বড়, এই জন্য নাম হয়ে গেছে কি? খরস্রোতা। তাহলে খরস্রোতা নদীর নাম হচ্ছে কি? কর্ণফুলী। আর এদিক দিয়ে আপনারা জানেন যে এদিক দিয়ে সাঙ্গু, মাতামুহুরি, নাফটাপ যা আছে সবগুলোর বুকে নিয়ে চলে গেছে সে। এখানে একটা নদী হচ্ছে হালদা নদী, যে খাগড়াছড়ি থেকে উৎপত্তি লাভ করছে, কালুরঘাটে এসে মিশে গেছে কর্ণফুলীর সাথে। তাহলে এটার নাম হচ্ছে হালদা নদী। এই হালদা নদী খাগড়াছড়ির বাদনাতলি থেকে উৎপত্তি লাভ করছে এবং কালুরঘাটে এসে কি হয়ে গেছে? কর্ণফুলীর সাথে মিশে গেছে। তো বাংলাদেশের জলসীমায় একমাত্র নদী যেটা উৎপত্তি এবং শেষ সেটা হচ্ছে হালদা নদী। আর হালদা নদীকে বলা হয় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, যেখানে মাছের পোনা ধরার জন্য বা এখানে পোনা উৎপাদন করে বিভিন্ন জায়গায় দেওয়ার জন্য সরকার নির্দিষ্ট একটা সময় এখানে মাছ আহরণটাকে বন্ধ রাখে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি পেলাম। বাংলাদেশের 4টা নদী ছিল স্পেসিফিক, যেগুলো বাংলাদেশে উৎপত্তি লাভ করে ভারতে ঢুকে আবার বাংলাদেশে আসছে। এই ধরনের নদী হচ্ছে 4টা নদী কি কি? বাংলাদেশের থেকে ভারতে গিয়ে আবার ফেরত আসছে নাম হচ্ছে 4টা নদী পুনর্ভবা, টাঙ্গন, আত্রাই, মহানন্দা।
পুনর্ভবা, টাঙ্গন, আত্রাই, মহানন্দা। এটা এইভাবে পড়েন যে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার ফেরত আসছে 4টা নদীর নাম হচ্ছে কি পুনর্ভবা, টাঙ্গন, আত্রাই, মহানন্দা। ঠিক আছে, এরপর আসেন একটা নদী বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আর ফেরত আসতে পারেনি, সেটা হচ্ছে কুলিক। এই কুলিক নদীটার বাড়ি হলো ঠাকুরগাঁও। আমরা বলতে পারি কুলিক ঠাকুর হয়ে গেল। পুটাম এভাবে পড়বো, বাজারে অনেকগুলো আম আছে, ফজলি আম, মালদহ আম, ল্যাংড়া আম, আশ্বিনী ফাসিনী যা আছে, নতুন আম শিখবো আজকে, খাবো না। পুটাম, পুনর্ভবা, টাঙ্গন, আত্রাই, মহানন্দা সেটার মধ্যে আছে, খুব সহজেই আপনি পিক করতে পারবেন। সিকিমের কথা বলেছিলাম, বাংলাদেশের এই দিক দিয়ে পঞ্চগড় পার হয়ে একটু উপরের দিকে, এখানে সিকিমের পার্বত্য অঞ্চল। এই সিকিম একসময় স্বাধীন দেশ ছিল, এটা পরবর্তীতে ভারত চুরি চামারি করে 1975 সালে ওদের সাথে অ্যাড করে নিয়েছে 22তম রাজ্য হিসেবে। ছোট একটা ক্লাস দিছি, দেখতে পারেন, নাইলে আমরা আমাদের ভারতীয় আলোচনার ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। এই সিকিমের পার্বত্য অঞ্চল থেকে 2টা নদী বাংলাদেশে প্রবেশ করবে। একটা নাম হচ্ছে তিস্তা, একটা নাম হচ্ছে কি তিস্তা। এই তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করবে নীলফামারী জেলা দিয়ে। কোন জেলা? নীলফামারী জেলা। আবার এই সিকিম অঞ্চল থেকে একটা নদী বাংলাদেশে ঢুকবে, সেটা নাম হচ্ছে করতোয়া। নাম কি হবে? করতোয়া। তাহলে তিস্তা এবং করতোয়া 2টা নদী উৎপত্তি লাভ করেছে সিকিম থেকে। করতোয়া নদী বাংলাদেশে প্রবেশ করে পঞ্চগড় দিয়ে, আর তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করে নীলফামারী দিয়ে। এদিক দিয়ে কিছু নদী থাকবে যেগুলো হচ্ছে আমাদের মিয়ানমার থেকে আসছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এরপর আমি আবার টেকনিকে যাব, টেকনিকটা এখনই বলতেছি না, সবটা প্যাকেজ পড়াই ফেলি। তার আগে এখানে একটা নদী ছিল হারিয়ে ভাঙা নদী। এই হারিয়ে ভাঙা নদীটা দিয়ে আগে বাংলাদেশ এবং ভারতকে সীমান্তবর্তী আলাদা করা হতো, কিন্তু এখন ওই হারিয়ে ভাঙা নদীর এককভাবে মালিকানা চলে গেছে ভারতের, সুতরাং বাংলাদেশকে এবং ভারতকে পৃথক করেছে হারিয়ে ভাঙা নদী, এটা আর বলা যাবে না। তবে নাফ নদী নিয়ে কথা বলতে গেলে, নাফ নদীর দৈর্ঘ্য 56 কিলোমিটার, এটা বাংলাদেশ এবং মিয়ানমারকে আলাদা করেছে। নাফ নদী উৎপত্তি লাভ করেছে আরাকানের পর্বত থেকে এবং বাংলাদেশে প্রবেশ করেছে কক্সবাজার জেলা দিয়ে। আবার আরেকটা নদীর নাম হচ্ছে সাঙ্গু নদী। এই সাঙ্গু নদীও উৎপত্তি লাভ করেছে আরাকানের পর্বত থেকে। আর এদিক দিয়ে মাতামুহুরি নদী, এটা বান্দরবানের মিয়ানমারের সীমান্তে উৎপত্তি লাভ করেছে মাইভার পর্বত থেকে। তাহলে মাতামুহুরি নদী উৎপত্তি লাভ করেছে মিয়ানমারের মাইভার পর্বত থেকে, এটা আপনারা জানবেন। এই 2টা নদী আবার প্রবেশ করছে বান্দরবান দিয়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সামানা বলে যে 3টা নদীকে আমরা জানতাম, একটা হলো নাফ, এটা কক্সবাজার দিয়ে, একটা হচ্ছে সাঙ্গু, আর একটা মাতামুহুরি, এগুলো কি দিয়ে? এগুলো প্রবেশ করছে বান্দরবান দিয়ে। এবার আসেন তিস্তা নদী নিয়ে যে কথাটা বলতে গিয়ে ভুলে গেছি। এই তিস্তাটাকে বলা হয় উত্তরবঙ্গের লাইফ লাইন। কি বলা হয়? উত্তরবঙ্গের লাইফ লাইন। একটু পরে তিস্তা বাদ ফাদ যা আছে সব পড়াবো। এটা হচ্ছে উত্তরবঙ্গের লাইফ লাইন। আবার পশ্চিমবঙ্গের দিক দিয়ে একটা নদী হচ্ছে গড়াই নদী। এই গড়াই নদীকে বলা হয় পশ্চিমবঙ্গের লাইফ লাইন। তাহলে 2টা নদীর কথা মাথায় রাখবেন, অর্থাৎ এই নদীগুলোর অবদান ভালো, অবদান ইম্প্যাক্ট বেশি। গড়াই নদী, একটা হচ্ছে কি তিস্তা নদী। তাহলে তিস্তা হচ্ছে উত্তরের লাইফ লাইন বা জীবনরেখা, আর গড়াই হচ্ছে পশ্চিমের লাইফ লাইন বা জীবনরেখা। এবার আসেন, মোটামুটি আমরা তো অনেক কিছুই পড়ে ফেললাম। এবার যেটা করবো সেটা হচ্ছে এই বিষয়গুলো মনে রাখার জন্য কিছু চুরি চামারি করতে হবে না। এই যে আসেন, সাঙ্গু এবং নাফ নদী 2টা নদী উৎপত্তি লাভ করছে আরাকানের পর্বত থেকে। তাহলে সাঙ্গু এবং নাফ নদী যদি আরাকানের পর্বত থেকে উৎপত্তি লাভ করে, তাহলে এটা আমাদের জন্য মনে রাখা বেশ সহজ। আমরা একটা নাম দিয়ে ক্যাল্লাফাতে করে দিব। দেখেন, সাঙ্গু, নাফ, আরাকানের পর্বত, একটা নাম হয়ে গেল সানারা। সুন্দর না? সুন্দর। সাঙ্গু, নাফ, আরাকানের পর্বত থেকে আসছে, সানারা হয়ে গেল। এখানে করতোয়া এবং তিস্তা, এই 2টা নদী আসছে হচ্ছে সিকিম থেকে। এই যদি শব্দটা আমরা এভাবে বলি, কত্তিসি, এটা পাবনার আঞ্চলিক ভাষার একটা শব্দ। কত্তিসি, কত্তিসি মানে করছি, কিন্তু আমাদের কত্তিসি মানে কি? করতোয়া, তিস্তা, সিকিম। করতোয়া, তিস্তা, সিকিম। সানারা মানে হলো সাঙ্গু, নাফ, আরাকান, করতোয়া, তিস্তা, সিকিম। পড়া মোটামুটি হয়ে গেল। আর এখানে যা যা কিছু আছে সবই আমরা পারবো, আশা করছি কোনো প্রবলেম নাই। কেমন মনে হচ্ছে আপনাদের? আসামের লুসাই পাহাড়তে গুড। কিন্তু আমি বলছিলাম যে পদ্মা নদীর উৎপত্তিস্থলের নাম কি, সেটা হচ্ছে বরাক নদী। ওকে, উত্তর করেছেন সেজন্য ধন্যবাদ। ভুল হয়েছে তাও ভালো লাগতেছে, কারণ হচ্ছে ভুল হওয়া মানে শিখে নেওয়া। একটা বিষয় মাথায় রাখবেন যে আমাদের জীবনে আমরা ভুল থেকে শিক্ষা নেই না। মাথায় রাখবেন, আপনার জীবনে ভুল হবেই, আমার জীবনে ভুল হচ্ছেই। আমাদের জীবনের ভুলগুলোকে আমাদের অনুপ্রেরণা বা দয়া হিসেবে দেখতে হবে। ভুল না করলে তো শিখার কিছু নাই ভাই।
ভুল করতে হবে, শিখতে হবে, আস্তে আস্তে এইভাবেই জীবন প্রক্রিয়া চলবে, ঠিক আছে। বাংলাদেশের নদীগুলো প্রবাহিত হয় দুইটি ধারায়, একটা হচ্ছে সরপিলটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণে, আর বিনুনি নদী খুবই কম। আমাদের নাইম ভাইয়ের যে বইটাকে আমরা এনসাইক্লোপিডিয়া অফ BCSG বলি, ওটাতেও নাই অতটা ডিটেলস। আমি চেষ্টা করেছি একটু বেশি করে লেখার জন্য। গাবখান চ্যানেল এই জায়গাটা হচ্ছে পিরোজপুর জেলা সাথে ঝালকাঠি জেলাকে সংযোগকারী একটা খাল। এই খালটা খনন করা হয়েছিল ব্রিটিশ আমলে ব্যবসা করার জন্য। মংলা বন্দর এবং চট্টগ্রাম বন্দর। মংলা নদী পথের দূরত্ব কমানোর লক্ষ্যে পিরোজপুর জেলার সন্ধ্যা নদীর সাথে ঝালকাঠি জেলার সুগন্ধা নদীকে সংযুক্ত করতে 1918 সালে ব্রিটিশরা এই খালটি খনন করেছিলেন। দৈর্ঘ্য 18 কিলোমিটার। 1950 সালে মংলা সমুদ্র বন্দর স্থাপনের পর চ্যানেলটি আন্তর্জাতিক নৌপথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তার মানে এটা আন্তর্জাতিক নদীপথ হয়ে গেছে এখন। এটিকে বাংলাদেশের সুয়েজ খাল বলা হয়। এই জলপথের উপর 2002 সালে বাংলাদেশের 5ম বাংলাদেশ চীন মৈত্রী সেতু নির্মিত হয়েছে। তার মানে চীন মৈত্রী সেতু বাংলাদেশে বেশ কয়েকটা আছে, 5 নম্বরটা এই গাবখান চ্যানেলের উপর দিয়ে। এটা মাথায় রাখবেন। বাংলাদেশের সুয়েজ খাল বলা হয় কোনটাকে? বাংলাদেশের সুয়েজ খাল বলা হয় গাবখান চ্যানেলকে। গাবখান চ্যানেল কোন জেলা থেকে কোন জেলা? পিরোজপুর থেকে ঝালকাঠি জেলার মধ্যে একটা সংযোগকারী একটা খাল, যেটা কাটা হয়েছে 1918 সালে। এটা মাথায় রাখবেন। 18 সালে কাটা হয়েছে, দৈর্ঘ্য 18 কিলোমিটার, বেশ সহজ। এরপর আসেন বিভিন্ন নদ নদীর প্রাচীন নাম। মেঘনা নদীর নাম বরাক, 1 নম্বর পেয়ে গেছেন। পদ্মা আসবে নাম্বার কিন্তু আসতেছে না। চলেন, কীর্তিনাশা মানে কি? কীর্তিনাশা মানে হলো সিরাজউদ্দৌলার চোরামন্ত্রী ছিল রাজবল্লভ দুর্নীতি করে বিশাল সম্পদ গড়ে তুলছিল। ওই সম্পদ পদ্মা নদীর পাড়ে ছিল। পদ্মা নদী আস্তে আস্তে সব খায়া দিয়া ধ্বংস করে ফেলছে। বিশাল কীর্তি নাশ হয়ে গেছে, নাম হয়ে গেল কীর্তিনাশা। মনে না থাকলে সমস্যা নাই, পদ্মা নদী নিয়ে একটা গান আছে, সর্বনাশা পদ্মার ঢেউ রে। সর্বনাশা মানে কীর্তিনাশা হয়ে গেল। নলিনীয় বলা হয়, উৎপত্তিতে গঙ্গা, এটা মুখস্থ করবেন। যমুনা জোনাই, এটাকে যদি আমরা জ সাউন্ডে খেলি তাহলে হয়ে গেল যমুনা জোনাই, সাউন্ডে হয়ে গেল। এরপরে ব্রহ্মপুত্র লোহিত্য। এখানে আমরা যদি যাই, এখানে আমরা পুত্র নিচে দাগ দিব, পুত্রের নাম রেখে দিব লোহিত্য। সুতরাং পুত্র তো নিশ্চয়ই মা বাবা থাকবে, মা আছে, মা হলো বুড়ি হয়ে গেছে, এখানে ধোলাই নিচে দাগ দিব। তো গল্প বানাই ফেলি। পুত্র লোহিত্যকে বুড়ি ধোলাই দিল, তার মানে কাম শেষ। ব্রহ্মপুত্র লোহিত্য বুড়িগঙ্গা ধোলাই খাল। তাহলে পুত্র লোহিত্যকে বুড়ি ধোলাই দিল। লাইনটা আপনারা টেকনিক নিচে রেখে রাখেন, মনে থাকবে আশা করতেছি। নদী তীরবর্তী কিছু বাঁধ, যেগুলোকে আমরা বলবো বাংলাদেশের মরণ ফাঁদ। এবার আস্তে আস্তে আমরা পড়তে পারি, দেখে পড়লেও চলবে। ফারাক্কা বাঁধ ভারতের গঙ্গা নদীর উপর নির্মিত একটি বাঁধ। বাঁধটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। এগুলো শুনেন, পরে রিভাইজ করেন। এটি বাংলাদেশ সীমান্ত হতে 18 কিলোমিটার বা 11 মাইল উজানে অবস্থিত। এই বাঁধ নির্মাণ কাজ শুরু হয়েছিল 1961 সালে। তখনকার সময়ে আইয়ুব খান ক্ষমতা ছিল। ব্যাপক বিরোধিতা করে বাধা সত্ত্বেও ভারত এটাকে তৈরি করে ফেলছে। এরপর বাংলাদেশ পাকিস্তান আলাদা হয়ে গেল। আলাদা হয়ে যাওয়ার পরে 1975 সালে ভারত এই তৈরিকৃত বাঁধটাকে চালানোর জন্য বেশ অনুনয় বিনয় করতেছিল। অনুনয় বিনয় করার এক পর্যায়ে বাংলাদেশ সরকার এই বাঁধটাকে খুলে দেখার জন্য 10 দিনের অনুমতি দিয়েছিল। ওই 10 দিন ভারত এখনও শেষ করে নাই। 10 দিন পার হয়ে গেছে, 75 থেকে 25, দীর্ঘ 50 বছর। সুতরাং ভারত সুবিধার দেশ না। ওরা ওদের এই প্রজেক্টটা চালু করছিল কলকাতা বন্দরের স্টেবিলিটি বাড়ানোর জন্য। ওই দিক দিয়ে একটা বাঁধ খুলে পরবর্তীতে ওইখানে পানির ফ্লো বাড়ানোর জন্য। পরে আস্তে আস্তে সেটা আমাদের জন্য মরণ ফাঁদ হয়ে যায়। আপাতত একটু মাথায় রাখেন। এই ফারাক্কা বাঁধ 1975 সালে বাঁধটি পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখার জন্য বাংলাদেশের কাছে 10 দিন অনুমতি দেয়, কিন্তু আজও বাঁধটা চালু রাখে। আর এই ফারাক্কা বাঁধ নিয়ে ঝামেলা যখন শুরু হয়, তখন 1976 সালের 16ই মে ফারাক্কা অভিমুখে লং মার্চ করার জন্য প্ল্যান নিয়েছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এগুলো এখনকার সময়ে বেশ গুরুত্ব দিয়ে পড়তে হবে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 90 বছর বয়সে এই ফারাক্কা অভিমুখে লং মার্চ করেন। উনি তখন হসপিটালে ভর্তিকৃত ছিলেন, অসুস্থ, কিন্তু এই ফারাক্কা বাঁধের ইস্যু নিয়ে ফারাক্কা অভিমুখে লং মার্চ করেছিলেন 16ই মে 1976 সালে। তো তিস্তা ও গজলডোবা ব্যারেজ, আমাদের পত্রপত্রিকা বা বিভিন্ন জায়গাতে বিশাল একটা ম্যাসাকার টাইপের ভুল হয়। ভুলটা হচ্ছে ভারত তিস্তা বাঁধ খুলে দিয়েছে। ভাই, ভারত তিস্তা বাঁধ খুলতে পারবে না, কারণ তিস্তা বাঁধ বাংলাদেশে। তিস্তার এগেনস্টে ভারতের যেটা আছে সেটা হচ্ছে গজলডোবা ব্যারেজ। ভারত গজলডোবা ব্যারেজ করে দিবে। ভারতের সিকিমের পাহাড়ি অঞ্চলের সোলামো হ্রদ থেকে তিস্তা নদী উৎপত্তি লাভ করে। তিস্তা নদীর দৈর্ঘ্য 430 কিলোমিটার প্রায়। ভারতে 315 কিলোমিটার, বাংলাদেশে 115। এই নদীর 60 কিলোমিটার উজানে জলপাইগুড়ি জেলায় ভারত গজলডোবা বাঁধ নির্মাণ করে।
1990 সালে। আর বাংলাদেশ কৃষি উৎপাদনের জন্য 1998 সালে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা বাঁধ নির্মাণ করে। তো ভারত করছিল 1990 সালে উজানে 60 কিলোমিটার ভিতরে, আর বাংলাদেশ করছে লালমনিরহাট জেলায় 1998 সালে। দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে ডালিয়া পয়েন্ট, এটা লালমনিরহাটে, আর একটা হচ্ছে কাউনিয়া পয়েন্ট রংপুর। এগুলো মাথায় রাখবেন। ওই যে অনেক সময় আমরা বন্যার সময় খবর পাই বা খবর এটা বলতে শুনি যে ডালিয়া পয়েন্টের পানি বিপদসীমার উপরে উঠে গেছে, কাউনিয়া পয়েন্টে পানি বিপদসীমার উপরে উঠে গেছে। তাহলে ডালিয়া পয়েন্ট এবং কাউনিয়া পয়েন্ট কোন নদীর? এটা হচ্ছে তিস্তা নদীর। একটা হচ্ছে রংপুরে, একটা হচ্ছে লালমনিরহাটে, এটা মাথায় রাখবেন। এরপরে তিস্তা নদীর পানি বন্টনের ক্ষেত্র নিয়ে আমাদের পরীক্ষায় রিটেন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এটা জাস্ট আমি একটু দিয়ে রাখলাম, ভাই ধরবেন, ধরে আগান। তিস্তা নদীর পানি বন্টনের ক্ষেত্রে বাংলাদেশ 36% পাবে, ভারত পাবে 39%, আর বাকি যে 25% নদীর জন্য সংরক্ষিত করা হবে। কিন্তু ভারত প্রায় সব কিছুই নিয়ে যায়, কিছু করার নাই। সময়ে ওরা সব কিছু নিয়ে যায়, অসময়ে সব ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবায়। এ হচ্ছে আমাদের সবচেয়ে ভালো নিকটতম প্রতিবেশী রাষ্ট্র। এরপর টিবাই মুখ বাঁধে যাব। ভারত বাংলাদেশ সীমান্তের 100 কিলোমিটার উজানে 9 সালে ভারত বরাক ও তুইভাই নদীর মিলিত স্থলে ভারত এই বাঁধ নির্মাণ করে, এটা সিলেট জেলার উপর দিয়ে। এই বাঁধগুলো নির্মাণের ক্ষেত্রে রিজন হচ্ছে কৃষিকাজের জন্য পানিকে আটকে ওদিকে ফ্লো করা, আর একটা হচ্ছে বিভিন্ন মিল কারখানা, আর সবচেয়ে বেশি ওরা যেটা করে সেটা হচ্ছে এই নদীগুলোকে আটকে আটকে ওখানে ওরা আমাদের কাপ্তাই জলবিদ্যুতের মতো পানির ওভারফ্লো করে সেখানে জলবিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করে। সো এটার জন্য ভারতের বেশ লাভ হয়, কিন্তু মাঝখান দিয়ে আমরা পড়ে গেছি মাইন্ডকে চিপায়। এরপরে প্রধান প্রধান নদীগুলোর মিলিত স্থল, ইতা আর কি কয়াম। ব্রহ্মপুত্র নদী সাথে তিস্তা নদী এসে মিশছে, দেখছেন চিলমারি কুড়িগ্রামে, নাম হয়ে গেছে ব্রহ্মপুত্র। এরপরে বাঙালি ও যমুনা বগুড়াতে মিলিত হয়েছে, নাম যমুনা, এটা মুখস্থ করবেন। পদ্মা যমুনা বলছি, পদ্মা মেঘনা বলছি, সুরমা কুশিয়ারা বলছি, হালদা কর্ণফুলে বলে ফেলছি। এগুলো মনে হয় এখন আপনাদের জন্য একদম ডাল ভাত। কি বলেন, ডাল ভাত না? বেশ ডাল ভাত। বিভিন্ন নদ নদীর শাখা নদী ও উপনদী, এটা নিয়ে একটু কথা বলি। শাখা নদী উপনদী বলতে কি বোঝায়? এটা একটা বড় নদী, এই বড় নদীর সাথে ভিন্ন উৎস থেকে একটা নদী এসে যুক্ত হবে, তাহলে এসে যুক্ত হওয়া নদীটাকে বলা হবে উপনদী। আর বড় নদী থেকে ভেঙে বেরিয়ে যাবে একটা নদী, তাকে বলা হবে শাখা নদী। তো যখন দুটো নদী একই ফ্লোতে চলবে তখন দেখা যাবে যে একটা নদী থেকে ভেঙে একটা নদীতে আসছে, এখান থেকে ভেঙে বের হলে হবে এটা শাখা নদী, এখানে হবে হচ্ছে উপনদী। তো এই টুইস্টিংটা যমুনা এবং মেঘনার ক্ষেত্রে অনেক বেশি চোখে পড়বে আপনাদের, এটা নিয়ে একটু সাবধান কাজ করবেন, ঠিক আছে? পদ্মা নদীর একটা উপনদী নিয়ে আমি একটু ক্লিয়ার করে দেই। এটা সম্ভবত ফার্স্ট ক্লাসে পড়াইছিলাম মহাপদ্মনন্দের নামে, এটা আজকে আবার পড়াই দেই। মহাপদ্মনন্দ নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন, সেখান থেকে আমরা পদ্মকে যদি পদ্মা ধরি তাহলে মহানন্দা। তাহলে মহানন্দা কোন নদীর উপনদী? পদ্মা নদীর উপনদী, এটাই সবচেয়ে বেশিবার প্রশ্ন আসছে, বাকিগুলো রিডিং দিয়ে পারবেন। প্রধান প্রধান নদীর উৎপত্তি স্থল ও প্রবেশ পথ বলুন তো, একদম সেই হয়েছে না? আশা করি সেই হয়েছে। এখান থেকে দুই একটা বিষয় বাকি থাকবে, সেটা হচ্ছে যে গোমতী, এটা ত্রিপুরার পাহাড়, বুঝতেই পারছেন, কুমিল্লার পাশাপাশি। জাদুকাটা নদীটা নতুন করে অ্যাড করছি, এটাকে রক্তিম নদী বা রক্ত নদী বলা হয়, যেটাই হোক লাল পানি মনে হয়, দেখবেন, দেখতে গেলে বুঝবেন। এরপর বাংলাদেশের চরে যাব। সবার আগে ফেনী মুহুরীর চর, এটা বাংলাদেশের এখন পর্যন্ত আনসেটেলড এরিয়া। এই এলাকাতে 2.5 কিলোমিটার জায়গা আছে, এই 2.5 কিলোমিটার জায়গা নিয়ে এখনও ভারত বাংলাদেশ বিরোধ চলছে। নোয়াখালী হচ্ছে ভাসান চর, জালিয়ার চর, ঠ্যাঙ্গার চর, চর সৃজনী, চর শাহবানী, অতটা ইম্পর্টেন্ট না। এখান থেকে ভাসান চর নিয়ে গুরুত্বপূর্ণ, ভাসান চরটা হচ্ছে এখানে রোহিঙ্গাদেরকে পুনর্বাসিত করা হয়েছে। এরপরে লক্ষ্মীপুরের চর দুইটা, একটা হচ্ছে চর আলেকজান্ডার, একটা হচ্ছে চর গজারিয়া। আমরা একটা কৌশলে মাইরে দেই, বলেন লক্ষ্মীপুরের আলেকজান্ডার গাঁজা খায়, লক্ষ্মীপুরের আলেকজান্ডার কি খায়? গাঁজা খায়। লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার, চর গাজারিয়া, দুইটা হয়ে গেল। এরপরে সন্দ্বীপ, সন্দ্বীপ হচ্ছে উড়ির চর। চিটাগাং থেকে সন্দ্বীপে যাবেন, স্পিড বোর্ডে বসলে মনে হবে যে আপনি উড়ে উড়ে চলে যেতেছেন, তাহলে বলেন উড়ির চর, সন্দ্বীপ হয়ে গেল। রাজশাহী নির্মল চর, জীবনযাত্রার মান বেশ ভালো, নির্মল নির্মল লাগবে। আর এটা একটা সমতল ভূমির চর, বেশ সুন্দর, যাই না কিন্তু যতটুকু রিভিউ নিছি। রাজশাহী নির্মল চর, এটা মাথায় রাখবেন। সুন্দরবন দুবলার চর, অপর নাম জাফর পয়েন্ট। আর একটা হচ্ছে পাটনির চর, এটা পড়াইতাম এভাবে। শাহরুখ খানের বউয়ের একটা মিশা গল্প বানাইছিলাম, যে শাহরুখ খান তার বউকে দেখে পছন্দ করছিল, বউয়ের পা নাকি সুন্দর ছিল, তো পা ছিল দুইটা, ওই গল্প দিয়েই বলে ফেলতাম দু পা সুন্দর। গৌরী সেনের দু পা সুন্দর মানে দুবলার চর, পাটনির চর, সুন্দরবন।
দুপাঁচ সুন্দর মানে দুবলার চর, পাটনির চর, সুন্দরবন হয়ে গেল। এরপরে চাঁদপুর জেলায় একটা হাইমচর নামে উপজেলা আছে, এটা চরের মধ্যেই উপজেলা। আর মিনি কক্সবাজার নামে পদ্মা নদীর পশ্চিম দিকে একটা ছোট্ট সমুদ্র সৈকত গড়ে উঠতেছে আস্তে আস্তে। মোটামুটি ভালো একটা স্পেস হতে পারে, আপনারা ভবিষ্যতে কখনো চাঁদপুর ঘুরতে এলে তখন এরা দেখতে যেতে পারেন। এরপরে রংপুর জেলায় ময়নামতির চর, উল্টাপাল্টা না, ময়নামতি কুমিল্লা হইতে পারতো কিন্তু রংপুর জেলা হয়ে গেছে, এই জন্য পরীক্ষক প্রশ্ন করলে আসি রে ভাই আসি বলে দিয়ে দিবেন। এরপরে ভোলা জেলায় যাব, ভোলা জেলায় যাব, এটা বেশ মজা। চর মানিক, চর জব্বার, চর নিউটন, চর নিজাম, চর জঙ্গলি, মনপুরা, চর ফয়েজ, চর কুকরি মুকরি, চর জহিরুদ্দিন, চর ফ্যাশন। অনেকগুলো চর না, উপরে যা পড়ছেন সব বাদ দিয়ে বাকি যা পাবেন সব চর কোথায় ঢুকিয়ে দিবেন? ভোলা জেলায়। এখন আমি একটা নিনজা টেকনিক শিখে দিচ্ছি, সবগুলো নাম নিব, নাম নিয়ে একটা মাল প্যাকেট করে দিব। মানিক, জব্বার, নিউটন, নিজাম, ফয়েজ, জহিরুদ্দিন, কুকরি মুকরি, মনপুরা দ্বীপে জঙ্গলি ফ্যাশন করে। আবার বলি, মানিক, জব্বার, নিউটন, নিজাম, ফয়েজ, জহিরুদ্দিন, কুকরি মুকরি, মনপুরা দ্বীপে জঙ্গলি ফ্যাশন করে। ছোট্ট করে নিচে লিখে রাখবেন, দেখবেন যে মুখস্থ হয়ে গেছে এবং ভুলবেন না কোনোদিন ইনশাল্লাহ। আমি একটু টেকনিক মাইরে দেই। দুইটা হাওর পাচ্ছেন, একটা হচ্ছে হাইল হাওর, একটা হচ্ছে হাকালুকি হাওর। এই দুইটাই আবার মৌলভী বাজারে। তো আমি যেহেতু টেকনিক বানাই, হাহা মৌলভী, কি হবে? হাহা মৌলভী। এটা হচ্ছে হাইল হাওর বা হাকালুকি হাওর, এটা হচ্ছে হাইল হাওর। তাহলে দুইটা হাওর যেগুলো হাহা, এগুলো মৌলভীবাজার জেলায়, হাহা মৌলভী সাহেব, ঠিক আছে। ঝর্ণা দেখেন, শুভলং ঝর্ণা, এটা রাঙামাটিতে। উষ্ণ পানির ঝর্ণা সীতাকুণ্ড চট্টগ্রাম, এটা চন্দ্রনাথের পাহাড়, হিন্দুদের যেই তীর্থস্থান। শীতল পানির ঝর্ণা হিমছড়ি কক্সবাজার, খৈয়াছড়া ঝর্ণা মিরসরাই চট্টগ্রাম। এবার আমরা কিছু ইয়েতে যাই, বিলে যাব। আরিয়ল বিল মুন্সিগঞ্জ, ভবদহ বিল যশোর, চলন বিল পাবনা ও নাটোর। সবচেয়ে বড় বিল চলন বিলের ভিতর দিয়ে প্রবাহিত নদী নাম হচ্ছে আত্রাই নদী, এটা বারবার পরীক্ষায় প্রশ্ন আসছে। তামাবিল সিলেটে, রাতারগুল হচ্ছে সিলেট, এটা বাংলাদেশের সোয়াম ফরেস্ট। এরপরে বিল ডাকাতিয়া খুলনা, বাইক্কা বিল মৌলভীবাজার, কাইয়ার বিল কক্সবাজার। এরপরে কোলা বিল, ডাকাতিয়া বিল, এগুলো হচ্ছে কোথায়? খুলনায়। এরপর আমরা দ্বীপে যাব, নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপ হচ্ছে হাতিয়ার নোয়াখালীতে, অন্য নাম হচ্ছে বাউলার চর। তো বাউলার চর মানে বাউল, বাউলটা কেমন থাকে? একদম নিঝুম নিশ্চুপ। শুধু নিঝুম দ্বীপের নাম হচ্ছে কি? বাউলার চর, এটা মাথায় রাখবেন। এরপরে ভোলা দ্বীপ বা ভোলা জেলা, এটা একমাত্র দ্বীপ জেলা বাংলাদেশের। দক্ষিণ তালপট্রি বর্তমানে অদৃশ্য, এটা সাতক্ষীরার ওদিক দিয়ে ছিল। ভারতের নাম হচ্ছে নিউমুর, বাংলাদেশের নাম হচ্ছে পূর্বাশা, কিন্তু এটা এখন আর নাই, এটা ডুবে গেছে, জেগে উঠছিল আবার ডুবে গেছে। সেরাদ্বীপ ওই যে সেন্ট মার্টিন, সেরাদ্বীপ কাছাকাছি, সেন্ট মার্টিন 8 বর্গ কিলোমিটার, এখান থেকে একটু গ্যাপ দিয়েই সেরাদ্বীপটা, যেটা কালকে দেখাইছিলাম। আপনারা অনেকেই এটা হয়তো ঘুরেও আসছেন। এরপরে আসেন হচ্ছে মহেশখালী কক্সবাজার, একমাত্র পাহাড়ি দ্বীপ, এখানে আমাদের গভীর সমুদ্র বন্দরটা করবে। এখানে আবার মাতারবাড়ি পাওয়ার স্টেশনটাও আছে। এরপরে সন্দ্বীপ চট্টগ্রাম, শাহপুরীর দ্বীপ, শাহপুরীর দ্বীপ কক্সবাজার, এখানে রোহিঙ্গা ইস্যু নিয়ে তখন বেশ আলোচনায় ছিল। এখানে একটা চ্যানেল আছে যাকে বলা হয় বাংলা চ্যানেল। তো বাংলা চ্যানেল কর্তৃক সেটা হচ্ছে শাহপুরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত অংশকে বলা হয় বাংলা চ্যানেল। এরপরে বঙ্গবন্ধু দ্বীপ, বঙ্গোপসাগর, দুবলার চর থেকে 10 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। আর এই দ্বীপের নাম পুটনির চর। কি চর? পুটনির চর। টালিয়ার দ্বীপ 270 একর জায়গা, কক্সবাজারে অবস্থিত। নাফ নদীর বুকে অবস্থিত এই দ্বীপে গড়ে তোলা হচ্ছে নাফ ট্যুরিজম পার্ক। এটা মিয়ানমার ঘেঁষা একদম, দেখতে পারেন, ভবিষ্যতের জন্য একটা ভালো পর্যটন কেন্দ্র হচ্ছে। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হলো সুন্দরবন, আমরা সবাই জানি। বাংলাদেশের 3টা সমুদ্র বন্দর আছে, চট্টগ্রাম, মংলা এবং পায়রা। চট্টগ্রাম বন্দরটা কর্ণফুলী নদীতে 1887 সালে, মংলা বন্দরটা মংলা ও পশুর নদীর সংযোগস্থলে 1950 সালে, আর পায়রা বন্দরটা হচ্ছে পায়রা নদীর রামনাবাদ চ্যানেলে 2016 সালে। ওকে, আপনাদের খুশির একটা কথা বলে ফেলি, পরে আর অল্প একটু বাকি আছে। সমুদ্র সৈকতগুলো নিয়ে কথা বললে কক্সবাজার আছে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত, এটা দীর্ঘতম, বৃহত্তম না, ঠিক আছে, মাথায় রাখবেন। দীর্ঘতম সমুদ্র সৈকত 120 কিলোমিটার, কোনো কোনো জায়গাতে আবার 155 দেওয়া আছে, সেটা চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব। এরপরে কুয়াকাটা, গঙ্গামতি, এই 2টা সমুদ্র সৈকত পটুয়াখালীতে। কুয়াকাটা আর আয়তন হচ্ছে 18 কিলোমিটার, আর কুয়াকাটাকে সাগরকন্যা বলা হয়। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই দেখা যায়, কখনো যদি যান দেখতে পারবেন। কটকা সৈকত, এটি সুন্দরবনে অবস্থিত। শুভ সন্ধ্যা সৈকত একটা আছে, এটা তালতলি বরগুনাতে।
ইনানি কক্সবাজার। এরপর আমরা বিবিধ আলোচনায় যাই। টাইগার পয়েন্ট, হিরন পয়েন্ট, এই দুইটা পয়েন্ট হচ্ছে কি সুন্দরবনে, এলিফ্যান্ট পয়েন্ট হচ্ছে কক্সবাজারে। তাহলে সুন্দরবনে কি হাতি আছে? হাতি নাই, সুতরাং পাহাড়ের দিকে হাতি থাকবে, এই জন্য এলিফ্যান্ট পয়েন্ট, এলিফ্যান্ট কক্সবাজার মাথায় রাখবেন। হিরন মানে হরিণ, টাইগার মানে বাঘ, সুতরাং বাঘ আর হরিণ দুইটা কোথায়? সুন্দরবনেই হবে, সুতরাং লজিক্যালি ধরেন পারবেন। বাংলাদেশের প্রথম ইকো পার্ক সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক। বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুর, বলদা গার্ডেন ওয়ারি ঢাকা, হাইটেক পার্ক কালিয়াকৈর গাজীপুর, বোটানিক্যাল গার্ডেন 1961 সালে প্রতিষ্ঠিত, এটা মিরপুরে। আশা করতেছি মোটামুটি একটা জ্যাম প্যাকড ক্লাস হয়েছে এবং যতটুকু ক্লাস বা কথাবার্তা বলেছি সব কিছুই মাথায় গেছে আশা করি। আমার কাছে এই ক্লাসটা বেশ পছন্দের ক্লাস, নতুনদের ক্লাস আমার পড়াতে বেশ ভালো লাগে এই জন্যই, কারণ এটা আমি খুব সহজ করে পড়াতে পারি। আশা করছি আপনাদের কাজে লাগবে। ওকে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।